একদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ, অন্যদিকে তাইওয়ান প্রণালীতে চীনের শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার লিয়াওনিং। যুদ্ধের দামামা কি তবে বেজে গেল? কেন হঠাৎ সৌদির ক্রাউন প্রিন্সকে ফোন করলেন শি জিনপিং? রাশিয়া, চীন, ইরান জোটের এই মহাপ্রলয় কি বদলে দেবে পৃথিবীর মানচিত্র? ডোনাল্ড ট্রাম্প বললেন রেডি টু গো ব্যাক টু ওয়ার উইথ ইরান। তার সাথে আরও একবার শর্তের কথা মনে করিয়ে দিয়ে বললেন ইরান কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, থাকবে না তাদের কাছে কোনো পরমাণু অস্ত্র। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি হবে? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন তখন প্রচুর বোমা ফাটবে। দ্বিতীয় দফা শান্তি বৈঠক নিয়ে ইসলামাবাদের উদ্যোগে ইরান কি ভূমিকা নেবে? তিনি বলেন আমি জানি না, আমরা শান্তি বৈঠকে থাকতে চেয়েছিলাম, কিন্তু ইরান বলছে আমরা নাকি রাজি ছিলাম না। সেটা একেবারেই ঠিক নয়। এবার দেখার তারা আসে কিনা। আজকে আমরা আলোচনা করব চীন কতটা এগিয়ে আসছে এই যুদ্ধে, চীনের তেল ভাণ্ডারে কতটা টান পড়ল, আরব আমিরশাহীর সাথে আমেরিকার সম্পর্ক কতটা তিক্ত হচ্ছে দিন দিন, আর রাশিয়া চীন একজোট হয়ে কতটা বেগ দিতে পারবে আমেরিকাকে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। ট্রাম্প আরও একবার জানিয়েছেন কেন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং এও স্পষ্ট করেছেন ইরানের বিরুদ্ধে পদক্ষেপে তৃতীয় কোনো শক্তির ইন্ধন ছিল না। ট্রাম্প লেখেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েল আমাদের কখনোই প্ররোচনা দেয়নি। ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড ক্লিয়ার। কিন্তু এবার ইউএস ইরান যুদ্ধে বড় ভূমিকা নিতে চলেছে শি জিনপিং। তিনি বলেছেন যে হরমুজ অবিলম্বে খুলে দেওয়া উচিত, আমেরিকা যে অবরোধ করে রেখেছে তা অবিলম্বে খোলা উচিত, হরমুজে যেভাবে আগে জাহাজ বেরোচ্ছিল সেভাবেই জাহাজের যাতায়াত শুরু হওয়া উচিত। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা আছে তা নিয়ে তিনি বলেছেন যে আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি এবং এটি বড় উদ্বেগের কারণ। আমেরিকাকে বলেছেন এখানে যত জাহাজ দাঁড়িয়ে আছে, পরিস্থিতি যাই হোক না কেন, সিজফায়ার বা যুদ্ধবিরতির অধীনে এটি ঠিক করা হয়েছিল যে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। সেই হিসেবে অবিলম্বে এই জাহাজগুলোকে আমেরিকার ফিরিয়ে নেওয়া উচিত। তিনি এও বলেছেন যে ইরানের উপর কোনো ধরনের হামলা হওয়া উচিত নয়। শি জিনপিংয়ের বয়ান খুব কম সামনে আসে এবং বেশিরভাগ সময় শুধু স্টেটমেন্টই প্রকাশ হয়। ফলে যখন তিনি মুখ খুলেছেন ব্যাপারটা কতটা গুরুতর সেটা আপনারা আশা করি অনুধাবন করতে পারছেন। একদিকে এই সময়ে যখন পুরো বিশ্বের নজর এই বিষয়ের উপর যে পাকিস্তানে ইরান এবং আমেরিকার কথাবার্তার কি হবে, কথাবার্তা হবে কি হবে না, যদি শুরু হয় তবে কি হবে, তাহলে চীন যখন এই শর্তগুলো রেখেছে যে আমেরিকাকে আগে অবরোধ সরাতে হবে তারপর ইরান কথা বলবে, তাহলে ইরান কি চীনের কথা শুনেই চলছে, নাকি ইরানের কথাগুলো চীন সবার সামনে এসে বলে দিল, নাকি চীন নিজের পেটের কথাটা ইরানের হয়ে সবার সামনে বলল? কিন্তু এবার জিনপিং মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলছেন। আমরা দেখেছি জিনপিং সৌদির সাথেও কথা বলছেন। সারা বিশ্বে কিন্তু বিভিন্ন সম্পর্ক দ্রুত বদলে যাচ্ছে। চীন সৌদি আর ইউএইর কাছাকাছি চলে আসছে, আমেরিকা জাস্ট ঠেকাতে পারছে না। কারণ ডলারের বদলে সরাসরি চীনা মুদ্রায় তেল বিক্রির ভাবনা চিন্তা করা হচ্ছে বলে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহী। যুদ্ধে এতদিন আমেরিকার পাশে থাকলেও এবার সংযুক্ত আরব আমিরশাহীও চাপ তৈরি করতে শুরু করলো। ইরান আমেরিকার যুদ্ধ কবে থামবে কেউ বলতে পারছে না। যুদ্ধ পরিস্থিতিতে এবার বেনজির সংকটে পেট্রোডলার। যুদ্ধ চলতে থাকলে এবার ডলার ছেড়ে অন্য মুদ্রায় তেল বিক্রি ও অন্যান্য লেনদেন শুরু করবে বলে আমেরিকাকে চরম হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যুদ্ধে এতদিন আমেরিকার পাশে থাকলেও এবার সংযুক্ত আরব আমিরশাহীও চাপ তৈরি করতে শুরু করলো। তারা আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইমার্জেন্সি ডলার সাপোর্ট দেওয়া হোক, নাহলে তারা লেনদেনের জন্য চীনা ইউয়ান ব্যবহার করতে শুরু করবে। সংযুক্ত আরব আমিরশাহী সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা ইতিমধ্যেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে মুদ্রা পরিবর্তন নিয়ে কথা বলেছেন কিছুদিন আগে। ডলারের সহজলভ্যতা কমে গেলে সংযুক্ত আরব আমিরশাহী তেল কেনাবেচা ও অন্যান্য লেনদেনের জন্য ইউয়ান ব্যবহার করতে বাধ্য হবে। যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরশাহীর 500 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল তাদের দেশেই আটকে আছে, হয় জাহাজে না হলে পাইপলাইনে। যুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহী তেল ও গ্যাস পরিকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়ঙ্কর আর্থিক বিপর্যয় মেটাতে ট্রাম্প সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণেরও দাবি করছে তারা।
গত কয়েকদিন আগে চীনা ইরানের তেল কিনেছে ভারতের বেসরকারি সংস্থা রিলায়েন্স কোম্পানি। 1970 থেকে আমেরিকা ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি হয়ে আছে যে সৌদি আরবের ডলারে তেল কেনা বেচা করবে, তার বদলে আমেরিকা তাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। অন্য কোনো দেশ ও ডলারের বদলে অন্য মুদ্রায় তেল কিনতে গেলেই আপত্তি তুলেছে আমেরিকা। তবে যুদ্ধের জেরে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আমেরিকাকেই চাপে ফেলে দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর মতো কিছু দেশ। শুধুমাত্র ইউএই নয়, একই কথা বলতে শুরু করেছে সৌদিও। ট্রাম্প মশাই, সম্পর্ক বদলাচ্ছে। সময়ের সাথে সাথে এবার দাদাগিরিও কি হাত বদলাবে? আপনাদের কি মনে হয়? শুধু আমেরিকা নয়, সংযুক্ত আরব আমিরশাহীর ভরসা কমছে পাকিস্তানের উপরও। পাকিস্তানকে দেওয়া $350 কোটি ঋণ পুনর্নবীকরণের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরশাহী। দীর্ঘদিন ধরে পাকিস্তানকে দেওয়া এই ঋণ রোল ওভার করে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী। মোট $350 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 32,000 কোটি টাকা ঋণ ফেরত দিতে হবে শাহবাজ শরীফের সরকারকে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে ইসলামাবাদকে এই ঋণ দ্রুত মিটিয়ে ফেলতে বলা হয়েছে। সেই টাকা মিটিয়ে দিতে রাজিও হয়েছে পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যে $200 কোটি পরিশোধ করেছে এবং বাকি $150 কোটি নাকি 23 এপ্রিলের মধ্যে পরিশোধ করার পরিকল্পনা করছে। 2024 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা IMF বিশেষ কয়েকটি শর্তে পাকিস্তানকে ঋণ দিতে প্রস্তুত হয়। সেই বেলআউটের একটা প্রধান শর্ত ছিল পাকিস্তানকে তার বৈদেশিক মুদ্রার ভান্ডার রিবিল্ড করতে হবে। সেই অর্থ বছরে তা $100 কোটি নিচে নেমে গেছিল। পাকিস্তান অবশ্য নিজে সেই অবস্থার উন্নতি করতে পারেনি। যুদ্ধের কারণে আকাশ ছোঁয়া তেলের দামের মধ্যেই বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ বজায় রাখতে পাকিস্তান টাকার ব্যবস্থার বিকল্প বিবেচনা করছে বলে জানিয়েছেন পাক অর্থমন্ত্রী। হঠাৎ এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে গিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারে বড় ধরনের একটা টান পড়ার আশঙ্কা রয়েছে। এপ্রিলে $130 কোটি ইউরো বন্ড পরিশোধ করার ঠিক পরেই আমির শাহীর $350 কোটি দাবি পাকিস্তানের বৈদেশিক মুদ্রা ভান্ডারকে তলানিতে নামিয়ে আনার ঝুঁকি তৈরি করেছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীর বন্ধুত্বেও বেশ বড় ধরনের ফাটল ধরেছে। এমনই গুঞ্জন সারা পশ্চিম এশিয়া তথা সারা বিশ্ব জুড়ে চলছে। মাত্র 30 দিনের মেয়াদ বাড়িয়ে আবুধাবি আসলে ইসলামাবাদকে এই বার্তা দিয়েছিল যে পাকিস্তানকে আর নিঃশর্ত বন্ধু বলে ভাবতে চাইছে না তারা। কিন্তু ইয়েভির এত রেগে যাওয়ার কারণ কি? নাম্বার 1, ইয়েমেন নিয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিটা ইউএইর রেগে যাওয়ার একটা বড় কারণ। নাম্বার 2, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাত জুড়ে ইরানের সঙ্গে পাকিস্তানের গা ঘষাঘষি দেখে চটেছে এই দেশটি। সৌদি আরবের সঙ্গে হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে সামনে রেখে পরমাণু অস্ত্রের নিরাপত্তা টোপ দিয়ে মুসলিম দেশগুলির জোট ইসলামীয় ন্যাটো তৈরির স্বপ্ন দেখছে ইসলামাবাদ। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির সময় গালফ কোঅপারেশন কাউন্সিলকে পাত্তাই দেয়নি সৌদির যুবরাজ। আবুধাবির আশঙ্কা পাকিস্তানের পরমাণু হাতিয়ারের নিরাপত্তার হাত মাথার উপরে থাকায় আগামী দিনে আগ্রাসী হয়ে উঠবে রিয়াদ। এই আশঙ্কার কাটাও মোটেও স্বস্তি দিচ্ছে না আবুধাবিকে। আর ঠিক এখানেই এন্ট্রি ভারতের। এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইউএইতে গিয়ে বিন সালমানের সঙ্গে মিটিং করছেন। ভারতের সাথে ভালো সম্পর্ক নাকি আরও গাঢ় হচ্ছে। এবার বোঝা যাচ্ছে তো উই আর নট ব্রোকার এই সেন্টেন্সের আসল মাহাত্ম্য। সবই তো হলো আর মাত্র কয়েক ঘন্টা। ইরানের জনগণ বলছে যে আমরা অপমানের চুক্তি করতে চাই না, আমাদের সম্মানের সাথে শহীদ হওয়া মঞ্জুর, যুদ্ধ কবুল, কিন্তু অপমানের চুক্তি চাই না। লক্ষ লক্ষ মানুষ গতরাতে রাস্তায় ছিল এবং সেনাবাহিনীর কাছে আবেদন করা হয়েছে যে আমাদের সেনাবাহিনী যা সিদ্ধান্ত নেবে আমাদের জন্য, আমরা তার সাথে আছি। সেনাবাহিনীর অ্যাকশন নেওয়া উচিত, সেনাবাহিনী ঠিক করুক কি করতে হবে। এভাবে ইরানের জনগণের মেজাজ যদি আপনি বোঝেন, ইরানে কেউ কোনো ধরনের আলোচনা করতে চায় না। শুধু হরমুজ বা ওমান উপসাগর নয়, রাষ্ট্রপুঞ্জেও প্রবল বিতর্ক হয়েছে। চীন ও রাশিয়া একদিকে ছিল এবং আমেরিকা অন্যদিকে, এবং 3 দেশের মধ্যে প্রবল বিতর্ক দেখতে পাওয়া গেছে। কিন্তু কি নিয়ে? রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসিতে আমেরিকার প্রতিনিধি অভিযোগ করেছেন
কি অভিযোগ করেছেন? ওয়াশিংটন অভিযোগ করেছে বেজিং ডুয়াল ইউজ সাপ্লাই এর মাধ্যমে মস্কোকে সাহায্য করছে এবং একই সাথে রাশিয়া ও ইরানের বিপজ্জনক সামরিক সহযোগিতারও অভিযোগ করেছে, যা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করছে। আমেরিকার পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে দুটি অভিযোগ করা হয়েছে। প্রথমবার বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধ চলছে, তাতে চীন এমন কিছু মেটেরিয়াল সরবরাহ করছে যা রাশিয়া ডুয়াল ইউজ করতে পারে, যা শিল্পক্ষেত্রে ব্যবহার হয়, আবার তা দিয়ে মিসাইলও তৈরি হতে পারে। একই কথা ইরানের জন্য বলা হয়। তো এই অভিযোগ আমেরিকা করেছে এবং এটিও বলেছে যে রাশিয়া ও ইরানের সামরিক জোটের কারণে উপসাগরীয় বা গালফ এরিয়ার অবস্থা খুব খারাপ। এটি কে বলছে? আমেরিকা। ব্যাস, তাদের একথাই বলার ছিল এবং চীনের প্রতিনিধি আমেরিকাকে আচ্ছা করে ধুয়ে দিয়েছে এবং একইভাবে রাশিয়াও। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার এই দাবিগুলো পুরনো এবং ফালতু এবং পশ্চিমী অস্ত্র উৎপাদনকারী সংস্থাগুলোকে এই সংঘর্ষ দীর্ঘায়িত করার জন্য দায়ী করেছে। চীন এটি পরিষ্কার করে বলেছে যে আপনাদের অস্ত্রের প্রতিযোগিতার কারণে আজ মধ্যপ্রাচ্যে এবং ইউক্রেনের যুদ্ধ শেষ হচ্ছে না। চীন আমেরিকার উপর এই অভিযোগ করেছে যে আপনাদের এই অস্ত্রের খেলা চলছে, যার কারণে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতি খুব খারাপ এবং ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ। এই যে অস্ত্রের দৌড় বা আর্ম রেস আপনারা শুরু করেছেন নিজের প্রভাব বিস্তার করার জন্য অন্য দেশে গিয়ে, এই কারণেই আজ পরিস্থিতি খারাপ এবং রাশিয়াও আমেরিকার সব ধরনের অভিযোগের যথার্থ প্রতিবাদ করেছে। লাভরভ, যিনি বিদেশমন্ত্রী, তার বয়ান এসেছে যে অবিলম্বে আমেরিকা তার অবরোধ সরাবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির সঙ্গে তার কথা হয়েছে এবং সেই আলোচনার সময় তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমেরিকার কোনো ধরনের অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই অবরোধ সরাতেই হবে। গত 48 ঘন্টা ধরে রাশিয়া, চীন, সৌদি সবার সাথে কথা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন কোনো ফল হয়নি। এই প্রথম যখন বিদেশনীতি স্তরে আমেরিকা এত বেশি নতজানু দেখা যাচ্ছে, অর্থাৎ যে কোনো মূল্যে সে ইরানকে আলোচনার টেবিলে আনতে চায়। তো ইরান কি আসবে? এখানে ইরান কিন্তু একা নয়, রাশিয়া ও চীনও তার পাশে। টেকনোলজি থেকে মিসাইল সবেতেই এরা সাহায্য করেছে ইরানকে। এদের মতামত ছাড়া ইরান কি চলবে? আমার মনে হয় চলবে না। তাহলে তাহলে কি হতে চলেছে সামনের দিনে? আবার বোমাবর্ষণ, নাকি যা হোক করে সিজফায়ারটা আরেকটু বাড়িয়ে নিয়ে আরও একটা আলোচনার টেবিল বা শান্তির জায়গায় বসার জায়গা খোলা রাখবে আমেরিকা? সেটা সময় বলবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।